ট্রেনের জানলায় মাথা নুয়ে চোখের পানি ফেলছে উৎসা। এক বুক স্বপ্ন নিয়ে যে শহরে পা রেখেছিল, সেই শহর থেকে এক বুক কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য অন্য কারো ভাগ্যে লেখা হয়ে যাবে আজ। অষ্টাদশীর মনে যে মানুষটার জন্য প্রথম ভালোবাসার ফুল ফুটেছিল, সেই ফুল আজ কেবল কাটার আঘাত হয়েই রয়ে গেল। স্বপ্নগুলোর সাথে ভালোবাসাটাও এই শহরে ফেলে যাচ্ছে সে। শব্দহীন কান্নায় কোলাহলে পূর্ণ স্টেশনটাও স্তব্ধ মনে হচ্ছে উৎসার কাছে। আশপাশের এত কোলাহল, এত মানুষের ব্যস্ততা একটুও যেন নাড়া দিচ্ছে না তাকে। ট্রেনের জানলা দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। ক্ষণে ক্ষণে চোখের কোণ বেয়ে গড়িয়ে যাচ্ছে নোনা জল। চোখ দুটো বন্ধ করে নিতেই খুব বেশি জ্বালা করে উঠল। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করল, একসময় কোলাহলে পূর্ণ স্টেশন পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। পাশ থেকে তামান্না উৎসার কাঁধে হাত রাখতেই জলে টইটম্বু রাখি নিয়ে ফিরে তাকালো তামান্নার দিকে। উৎসাকে দেখে তামান্নার চোখেও পানি চলে এলো। উৎসার চোখের পানি মুছে দিয়ে মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে নিষেধ করল। কিন্তু উৎসা করল ঠিক তার উল্টো। তামান্নার বুকে আছড়ে পড়ে গলা ছেড়ে কাঁদতে লাগল। চিৎকার করে কাঁদছে মেয়েটা, যে কান্না প্রাণপ্রিয় বান্ধবীর বুকে ধারালো ফলার মতো আঘাত করছে। তামান্না বাধা দিল না মেয়েটাকে, কাঁদলে বুকের ভেতরটা যদি হালকা হয়। কতগুলো দিন ধরে বুকের ভেতর কান্নাগুলো আটকে রেখেছিল। তামান্না দীর্ঘশ্বাস ছেড়ে বাইরের দিকে তাকাল। গোধূলির রাঙা আলোয় প্রকৃতি হয়ে উঠেছে অপরূপা। এমনই এক গোধূলির রাঙা আলোয় এই শহরে উৎসাকে নিয়ে পা রেখেছিল তামান্না। উৎসার চোখে ছিল স্বপ্ন ছোঁয়ার তীব্র উৎকণ্ঠা। চোখ বন্ধ করলে মনে হয়, এই তো সেদিনের কথা, কিন্তু মাঝে কেটে গেছে 2 বছর। উৎসা কাঁদতে কাঁদতে একসময় চুপ হয়ে গেল। ট্রেনটা ছুটে চলেছে ঢাকা শহরের সীমানা পেরিয়ে। উৎসা ডুব দিল আজ থেকে 2 বছর আগের সোনালি সেই গোধূলিতে। এই তাম্বু উঠো, এসে গেছি তো, কুম্ভকর্ণ একটা। উৎসার ধাক্কাধাক্কিতে বিরক্ত হয়ে পিটপিট করে তাকালো তামান্না। পরন্ত বিকেলে সূর্যের তেজবিহীন আলোয় মুখ কুঁচকে গেল তার। ঘুম ঘুম গলায় বিরক্ত হয়ে বলল, কি রে, পর্দা সরিয়ে দিলি কেন? উৎসা দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, আর কত ঘুমাবি তুই? আমরা চলো এলেছি, ট্রেন থেমেছে সেই কখন। তামান্না উঠে বসে চোখ কচলাতে কচলাতে বলল, কোথায় চলে এসেছি? উৎসা বিরক্ত হয়ে তামান্নার মাথায় থাপ্পড় বসিয়ে দিল। ঘুম থেকে উঠে কিছু সময়ের জন্য সব ভুলে যায় তামান্না, সেটা নতুন কিছু নয়। উৎসা নিজের জিনিসপত্র গুছাতে গুছাতে বলল, ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছি আমরা এখন। তোর কোনো ভাইয়া না আসার কথা ছিল আমাদের নিতে? কিছু সময় চিন্তা করার পর তামান্নার সব মনে পড়ে গেল আস্তে আস্তে। চিন্তিত গলায় বলল, ও গড, দেরি হয়ে গেছে মনে হয়। উৎসা বিরক্ত চাহনিতে তামান্নার দিকে তাকিয়ে বলল, আরও ঘুমা কুম্ভকর্ণের মতো। তামান্না ভীত গলায় বলল, শুদ্ধ ভাইয়া খুব পাংচুয়াল মানুষ। সময়ের প্রতি অবহেলা তার একদমই পছন্দ নয়। ঠিক সময়ে স্টেশনে অপেক্ষা করবে বলেছিল। আমরা সময়মত না গেলে এখানেই ফেলে চলে যাওয়ার আগে একবারও ভাববে না। তামান্নার ভাইয়ার কথা শুনে উৎসার কপালে ভাঁজ পড়ল বিরক্তির। তবে মুখে কিছু প্রকাশ করল না। তামান্না উঠে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগল। উৎসার গুছানো হয়ে গেছে তাই বসে তামান্নার তাড়াহুড়ো দেখতে লাগল। তামান্নার হয়ে যেতে উৎসাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল। লাগেজ হাতে নিয়ে তামান্নার সাথে ট্রেন থেকে নামার জন্য পা বাড়ানোর আগে দরজায় দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল উৎসা। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিচে পা রেখে নতুন জীবনের সূচনা করল।
তামান্না ট্রেন থেকে নেমে দ্রুত ফোন বের করে হাতে নিল শুদ্ধকে কল দেওয়ার জন্য। অন করতেই স্ক্রিনে ভেসে উঠল শুদ্ধের নাম্বার থেকে 10টা মিস কল। ফোন সাইলেন্ট থাকায় বুঝতেই পারেনি। তামান্না ভয়ে শুকনো ঢোক গিলে নিল। উৎসা কপাল কুঁচকে তামান্নাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারছে না এই মেয়ের এমন অস্থিরতা দেখে। স্টেশনের একপাশে দাঁড়িয়ে চরম বিরক্ত নিয়ে হাতের ঘড়িটার দিকে তাকালো শুদ্ধ, তারপর আবার আশেপাশে তাকালো। তামান্নার নাম্বারে আবার ডায়াল করতেই এক ভদ্র মহিলা সুস্পষ্ট গলা ভেসে এলো। আপনি যে নাম্বারে কল করেছেন তা এ মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন, ধন্যবাদ। The number you are calling is busy now. Please call after some time, thank you. এতক্ষণ তো তাও কল গেছে, এখন তো তাও যাচ্ছে না, ব্যস্ত বলছে বারবার। বিরক্তি চোখে মুখে ফুটে উঠেছে শুদ্ধর। আধ ঘন্টা যাবত এই স্টেশনে দাঁড়িয়ে আছে সে। চট্টগ্রাম থেকে ট্রেন এসেছে আরও মিনিট 15 আগে, এখনও মেয়েটার দেখা নেই। এদিকে কেউ বুঝতে পারছে না যে দুজনে একসাথে কল করছে, তাই ব্যস্ত বলছে। শুদ্ধ বিরক্ত হয়ে ফোন পকেটে রাখার আগেই কেঁপে উঠল ফোনটা। তামান্নার নাম্বার দেখে রিসিভ করে বিরক্ত গলায় বলল, কোথায় তুই? ভাইয়া, আসলে ফোন সাইলেন্ট। তামান্নার কথা সম্পূর্ণ হওয়ার আগে শুদ্ধ বলে উঠল, আমি কোনো এক্সকিউজ জানতে চাইনি তামান্না। বেশি কথা বলা আমার পছন্দ নয়। কোথায় আছিস সেটা জানতে চেয়েছি। তামান্না শুকনো ঢোক গিলে নিজের লোকেশন বলল। শুদ্ধ সেখানেই দাঁড়াতে বলে কল কেটে ফোন পকেটে রাখল। কপালে আঙ্গুল চালিয়ে রাগ নিয়ন্ত্রণ করল যতটা সম্ভব। তামান্না ফোন রেখে আশেপাশে তাকালো ভীত দৃষ্টিতে। উৎসা তখনও তামান্নার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তামান্না উৎসাকে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? উৎসা বিরক্ত হয়ে বলল, তোর কাহিনী দেখছি আমি। এমন ভয় ভয় কথা বলছিলি যেন তোর ভাইয়া না, বরং কোনো দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলছিস। তুই ভাইয়াকে চিনিস না তো, তাই এমন কথা বলছিস। কেন রে, তোর ভাই কি বাঘ নাকি ভাল্লুক? বাঘ বা ভাল্লুক না, দ্য গ্রেটেস্ট ডাহ আরফান সাদিক শুদ্ধ। উৎসা ভেঙচি কেটে বলল, ঢং দেখে বাঁচি না। এমনভাবে নাম বলছিস যেন কোনো ফেমাস হলিউড হিরো। তামান্না ভীত গলায় বলল, বাদ দে দোস্ত, কখন কোন দিকে থেকে চলে আসে ঠিক নেই। এসে যদি শুনে আমরা তাকে আজেবাজে কথা বলছি, তাহলে পরের ট্রেনে আবার চট্টগ্রাম ফেরত যেতে হবে। উৎসা ভেঙচি কেটে বলল, এই উৎসা কাউকে ভয় পায় না। উৎসা সামনে তাকিয়ে থমকে গেল। মনে হলো একটা হার্টবিট মিস করে গেল তার। এর আগে কোনো ছেলেকে দেখে উৎসার এমনটা হয়নি। ঘামার্ত আর বিরক্তি মাখা মুখ। সরু নাকে আটকে আছে চিকন ফ্রেমের চশমাটি, চশমার ভেতর মায়াবী দুটো চোখ, চিকন লালচে ঠোঁট জোড়া আর উজ্জ্বল শ্যামবর্ণের চাপদারি থাকা গোলগাল মুখটা যেন এক মায়ার ভুবন। উচ্চতার সাথে স্বাস্থ্যটা একদম পারফেক্ট। নেভি ব্লু ফুলহাতা শার্ট বলিষ্ঠ দেহে একদম এঁটে আছে, হাতা দুটো কনুই পর্যন্ত ফোল্ড করা আর হাতে কালো ঘড়িটা অদ্ভুত সুন্দর মানিয়েছে। এই গোধূলির রাঙা আলোয় কোনো পুরুষকে দেখে এই প্রথম মুগ্ধ হল উৎসা। তামান্না উৎসাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, পুরাতন ক্যাসেটের মতো আটকে গেলি কেন? উৎসা বিড়বিড় করে বলল, একেই কি লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে? তামান্না বিরক্ত হয়ে বলল, কি বিড়বিড় করছিস? উৎসা কিছু বলার আগেই ছেলেটা তামান্নার পিছনে অনেকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, তামান্না। তামান্না উৎসার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কারো আওয়াজে চমকে পিছনে ফিরে তাকাল। শুদ্ধকে দেখে মুখে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। অস্থির গলায় বলল,
কেমন আছো ভাইয়া? শুদ্ধ গম্ভীর গলায় বলল, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? তামান্না হাসিটা বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ। উৎসা তখনও হাঁ করে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। উৎসাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধর কপাল কুঁচকে গেল। তামান্না শুদ্ধের দৃষ্টি অনুসরণ করে উৎসার দিকে তাকিয়ে দেখল মেয়েটা বোকার মতো শুদ্ধর দিকে তাকিয়ে আছে। তামান্না কনুই দিয়ে ধাক্কা মারল উৎসাকে। উৎসা তামান্নার দিকে বিরক্তি নিয়ে একবার তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালে হুঁশ ফিরল তার। শুদ্ধকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে থেকে বোকা মার্কা হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। শুদ্ধ গম্ভীর গলায় সালামের উত্তর নিয়ে উৎসার থেকে দৃষ্টি সরিয়ে তামান্নার দিকে তাকিয়ে বলল, বাসায় চল, মা তোদের জন্য অপেক্ষা করছে। শুদ্ধ আর কিছু না বলে সামনের দিকে যেতে লাগল। তামান্না উৎসার হাত ধরে বলল, চল। উৎসা বিমোহিত গলায় বলল, এটা কে তাম্বু? তামান্না বিরক্ত গলায় বলল, কথা শুনে এখনো বুঝিসনি? এটাই শুদ্ধ ভাইয়া। দুজনে আর কথা না বাড়িয়ে শুদ্ধর পিছনে যেতে লাগল। উৎসার দৃষ্টি পর্যবেক্ষণ করছে শুদ্ধকে। পকেটে হাত গুজে সামনে তাকিয়ে কি সুন্দর হেঁটে চলেছে। আশপাশে কি হচ্ছে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ যেন নেই তার। স্টেশনের বাইরে এসে তামান্নাকে দাঁড়াতে বলে কোথাও গেল আর 2 মিনিটের মাথায় গাড়ি নিয়ে ফিরে এলো। তামান্না দেরি না করে লাগেজ গাড়ির পিছনে রেখে এসে ভেতরে বসে পড়ল। উৎসাও এসে পেছনে বসতে গেলে শুদ্ধ গম্ভীর গলায় বলল, দুজনেই পিছনে বসলে লোকে আমাকে ড্রাইভার মনে করবে। উৎসা কিছু বলার আগেই তামান্না বলল, তুই সামনে বসো প্লিজ। আমার ঘুম এখানো কাটেনি, আমি ঘুমাবো। উৎসা কিছু না বলে সামনের সিটে গিয়ে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। গাড়ি চলতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই তামান্না আবার ঘুমিয়ে পড়ল। শুদ্ধ চুপচাপ ড্রাইভ করছে আর উৎসা আর চোখে শুদ্ধকে দেখছে, আবার বাইরে তাকিয়ে ঢাকা শহর দেখছে। উৎসা এই প্রথম ঢাকা এসেছে এমনটা নয়। এর আগেও অনেকবার এসেছে ঢাকাতে, যখন উৎসার ফুপু ঢাকাতে থাকত। উৎসার ফুপু এখন পুরো ফ্যামিলি নিয়ে কানাডায় সেটেলড হয়ে গেছে। কিছুদিন আগে ভর্তির জন্য গুনে গুনে 2 বছর পর ঢাকা এসেছিল উৎসা, আর আজ একেবারে চলে এলো। ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে উৎসা আর তামান্না। ছোটবেলা থেকে সাংবাদিকদের প্রতি আলাদা আগ্রহ ছিল উৎসার। তবে তামান্নাকে সে জোর করেই নিজের সাথে ভর্তি করেছে। উৎসা পড়াশোনায় খুব বেশি ভালোও নয় আবার খারাপও না। টপ না করলেও ভালো নাম্বার নিয়ে পাশ করে সবসময়। তবে পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি উৎসা বা তামান্না কেউ। পড়াশোনায় তামান্না তো উৎসার থেকেও এক ধাপ নিচে। সারা বছর পড়ে পড়ে ঘুমাবে আর পরীক্ষার আগে পাগলের মতো পড়বে। তামান্না সবসময় বলে, আমি বিয়ে করে ঘর সংসার সামলাবো ভাই, আমার এত পড়াশোনার দরকার নাই। কিন্তু তামান্নার বাবা মায়ের স্বপ্ন মেয়ে প্রতিষ্ঠিত হোক। এদিকে উৎসার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকলেও তাকে নিয়ে কোনো স্বপ্ন নেই তার বাবা মায়ের। তাদের কথা মনে পড়তেই বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো উৎসার। বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে তার যখন মাত্র 10 বছর বয়স। দুজনেই আবার নতুন বিয়ে করে নিজেদের নিয়ে ব্যস্ত। মাসে মাসে দুজনেই মোটা অঙ্কের হাতখরচ তাকে দিলেও কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করেনি, মা তুই খেয়েছিস কিনা। ভালোবাসা জিনিসটা কি উৎসা কখনো অনুভব করতে পারেনি। শৈশবে ডুব দিলে চোখের সামনে ভাসে কেবল বাবা মায়ের ঝগড়া আর চেঁচামেচি। উৎসার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে যেতেই তাড়াতাড়ি মুছে নিল। পাশে তাকিয়ে দেখল শুদ্ধ খেয়াল করেছে কিনা। না, শুদ্ধ সামনে তাকিয়ে মন দিয়ে ড্রাইভ করছে আর তামান্না পেছনে ঘুমে ডুবে আছে।
উৎসা সিটে মাথা এলিয়ে বাইরের দিকে তাকালো। উৎসা মাথা ঘুরিয়ে নিতেই শুদ্ধ আবার তাকালো উৎসার দিকে। ভাবতে লাগল মেয়েটা কাঁদছিল কেন। শুদ্ধ দেখেছে উৎসাকে নিজের চোখ মুছতে, তার দিকে তাকাবে বুঝতে পেরেই চোখ সরিয়ে নিয়েছিল। শুদ্ধ সামনে তাকিয়ে আবার উৎসার দিকে তাকালো। মেয়েটাকে রহস্যময় লাগছে তার কাছে। উপরে হাসি খুশি মনে হলেও ভেতরটা তেমন মনে না। শুদ্ধ আর উৎসাকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দিল। 2 তিয়াসা অশ্রুভেজা চোখে তাকিয়ে আছে ফোনের দিকে। আজ 2 দিন হলো অফিসের কাজে কক্সবাজার গিয়েছে মুগ্ধ, কিন্তু 2 দিনে একটি বারের জন্যেও ফোন রিসিভ করেনি তিয়াসার। 1-2 বার রিং হওয়ার পরই বন্ধ করে রেখেছে ফোন। মাস 2 হলো বিয়ে হয়েছে দুজনের, কিন্তু সম্পর্কটা প্রথম থেকেই স্বাভাবিক নয়। খুব বাজে একটা পরিস্থিতিতে পড়ে বিয়ে করতে হয়েছে মুগ্ধকে, যার সম্পূর্ণ দোষ তিয়াসার। তাই সে তিয়াসাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে। তিয়াসা দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কাঁদতে লাগল। তিয়াসা জানে সে অন্যায় করেছে, কিন্তু সে তো নিরুপায় ছিল। নিজে বাঁচতে গিয়ে নির্দোষ একজন মানুষকে তার পরিবারের কাছেও অপরাধী বানিয়ে দিয়েছে। তিয়াসা কাঁদতে কাঁদতেই বলল, আমি কি করতাম আপনি বলুন? আমি তো নিরুপায় ছিলাম, এতবার আপনার পা ধরে মাফ চেয়েছি, তাও আপনি মুখ ফিরিয়ে আসেন আমার থেকে। কি করলে মাফ করবেন আমায়? শুধু আপনাকে ছেড়ে যেতে বলবেন না, আমি সেটা কখনো পারব না। তিয়াসার কান্না ভেজা কথাগুলো চারদেয়ালের ভেতরেই আটকা পড়ে রইল। মুগ্ধের কাছে যে কখনো পৌঁছাতে পারবে না তারা। ভাবি, মা তোমাকে নিচে যেতে বলেছে। ননদের আওয়াজ কানে যেতেই তিয়াসা চোখমুখ মুছে উঠে দাঁড়াল। মাগরিবের নামাজ পড়ে বেকনিতে বসেছিল মুগ্ধকে কল করতে। তিয়াসা গলা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমি আসছি মিশু, তুমি যাও। মিশু আর কিছু না বলে দরজার ওপার থেকে নিচে চলে গেল। তিয়াসা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল। মিসেস আনোয়ারা হাসি মুখে বলল, বৌমা একটু নাশতা বানাও তো। তামান্নাকে নিয়ে শুদ্ধ হয়তো চলে এলো বলে। এখনও তো ডিনারের অনেক সময় বাকি আছে। হালকা নাশতা করে নিবে বরং ওরা। মিশু মায়ের কাছে সোফায় বসে বলল, আপু কি একা আসছে? না, ওর বান্ধবী আছে না উৎসা, ওই মেয়েটাও আছে। ভার্সিটির হোস্টেল খুলে দিলেই সেখানে চলে যাবে। তিয়াসা কিচেনে যেতে যেতে বলল, ওরা তো চাইলে আমাদের বাড়িতেই থাকতে পারত। আনোয়ার বেগম দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমি বলেছিলাম মনুকে, তামান্নার মা মনোয়ারা। কিন্তু ও বলল এখানে আসছে পড়াশোনার জন্য। তামান্না এমনিতেই ফাঁকিবাজি করে, আমাদের বাসায় থাকলে আরও করবে। হোস্টেলে থাকলে তাও যদি একটু পড়াশোনা করে। তিয়াসা আর কিছু না বলে নিজের কাজে মনোযোগ দিল। অনেকক্ষণ ধরে শাশুড়িকে মুগ্ধর কথা জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু পারছে না। উসখুস করে একসময় বলেই ফেলল, মা উনার সাথে আপনার কথা হয়েছিল আজ? আনোয়ারা বেগম গম্ভীর গলায় বলল, হয়েছে। কেন, তোমার সাথে কথা বলেনি? তিয়াসা আমতা আমতা করে বলল, আমার ফোনে একটু সমস্যা হয়েছে। থাক মা, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমিও বাঙালি নারী, তাই জানি স্বামী যা ইচ্ছে করুন আমরা তাদের দোষ লুকাতে ব্যস্ত হয়ে যাই। তিয়াসা শাশুড়ির কথা এড়িয়ে বলল, কবে আসবে জানিয়েছে কিছু? বলল তো আগামীকাল সন্ধ্যার মধ্যে চলে আসবে। আর কোনো কথা হলো না শাশুড়ি বৌমার। তিয়াসা নাশতা বানাতে লাগল আর আনোয়ারা বেগম মিশুকে নিয়ে টিভি দেখছে ড্রয়িং রুমের সোফায় বসে। তখনই কলিং বেলটা বেজে উঠল। মিশু লাফ দিয়ে উঠে বলল, তামান্না আপুরা মনে হয়ে চলে এসেছে। মিশু গিয়ে দরজা খুলে দিতেই তামান্নাকে দেখে জড়িয়ে ধরল আর পেছনে উৎসা দাঁড়িয়ে আছে চুপচাপ।
মিশু বলল, কেমন আছো আপু? তামান্না বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তামান্না আর উৎসা ভেতরে চলে গেল। উৎসার সাথে সবার পরিচয় করিয়ে দিল তামান্না। কুশলাদি বিনিময়ের পর ওদের রুম দেখিয়ে দেওয়া হল। শুদ্ধ গাড়ি পার্ক করে এসে সোজা নিজের রুমে চলে গেছে। তামান্না আর উৎসা ফ্রেশ হয়ে এসে তিয়াসার বানানো নাশতা খেয়ে নিল। সবার সাথে অনেকটা সময় গল্প করার পর একেবারে ডিনার করেই রুমে এলো। তামান্না রুমে এসেই ধপাস করে শুয়ে পড়ল। উৎসা বিরক্ত হয়ে বলল, তুই আবার ঘুমাবি এখনই? তামান্না হাই তুলে বলল, রাতের বেলা ঘুমাবো না তো কি করব? তোর ঘুমাতে আবার রাত লাগে নাকি? পারলে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা ঘুমাতি। উৎসা কথা শেষ করে খেয়াল করল তামান্না ঘুমিয়ে পড়েছে অলরেডি। ওদের দুজনকে একই রুমে থাকতে দেওয়া হয়েছে। উৎসা কিছুটা সময় তামান্নার দিকে তাকিয়ে থাকল। যদি সেও পারল এভাবে শান্তিতে একটু ঘুমাতে। শেষ কবে একটু শান্তিতে ঘুমিয়েছিল মনে পড়ে না উৎসার। দীর্ঘ শ্বাস ছেড়ে আশপাশে তাকিয়ে দেখে নিল রুমটা। মোটামুটি বেশ বড় একটা রুম। আসবাবপত্র বলতে একটা বেড, বেডের সাথে সাইড টেবিল, কাবার্ড, ড্রেসিং টেবিল, একটা বুক শেলফ। বেলকনির দিকে নজর পড়তেই উৎসা সেদিকে এগিয়ে গেল। বেশি বড় নয়, ছোট একটা খোলা বেলকনি। কয়েকটা গাছ লাগানো আর বাকি জায়গা খালি। উৎসা ফ্লোরেই বসে পড়ল আর আকাশের দিকে তাকাল। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, সেটার সাথে কথা বলতে লাগল উৎসা। ছোটবেলা থেকেই হোস্টেলে থেকেছে উৎসা। তাই তার সবচেয়ে প্রিয় আর কাছের হচ্ছে চাঁদ মামা। নিজের সব কথা তাকেই বলে। পাশের বেকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল শুদ্ধ, সেটা উৎসা খেয়াল করেনি। উৎসাকে একা একা কথা বলতে থেকে খানিকটা অবাক হল, কিন্তু পরে বুঝতে পারল চাঁদের সাথে কথা বলছে। মেয়েটার বাচ্চামিতে মুচকি হাসল শুদ্ধ। কফি শেষ হতেই নিজের রুমে চলে গেল শুদ্ধ, তবে উৎসা বেলকনিতেই বসে রইল। 2 পরদিন সকালে মিশু ডাকে তামান্না আর উৎসা ব্রেকফাস্ট টেবিলে গেল। টেবিলে শুধু বাড়ির মেয়েরা উপস্থিত। শুদ্ধর দেখা মিলল না কোথাও। তামান্না বলল, খালামুনি শুদ্ধ ভাইয়া কোথায়? আনোয়ারা বেগম বলল, সে তো কোনো সকালে হসপিটালে চলে গেছে। উত্তরে তামান্না ছোট করে বলল, ওহ। তারপর আর কোনো কথা হলো না, সবাই খাওয়া শেষ করে নিল। সারাদিন বাড়িতেই কেটে গেল গল্পগুজবে। সারাদিনেও আর দেখা মিলল না শুদ্ধের। মাগরিবের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসেছিল সবাই, তখনই কলিং বেলটা বেজে উঠল। এবার তামান্না দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখা মিলল ক্লান্ত মুগ্ধের। 3 দিন পর মুগ্ধের দেখা পেয়ে তিয়াসার মনে মরুর বুকে যেন এক পশলা বৃষ্টি হল। টলমলে চোখে কিছুটা সময় তাকিয়ে রইল তার দিকে। তবে মুগ্ধের যেন একটু সময় হল না তিয়াসার দিকে তাকানোর। এদিকে দুজনকেই খেয়াল করল উৎসা। এই পরিবার সম্পর্কে যতটা জানা দরকার ততটা তামান্না তাকে জানিয়েছে। তিয়াসা আর মুগ্ধর সম্পর্কে খুব বেশি কিছু জানে না সে। মনে একটু সন্দেহের উৎপত্তি হল তার। মুগ্ধ তামান্নাকে দেখে বলল, কি রে পুচকি, কবে এলি তুই? তামান্না গাল ফুলিয়ে বলল, আবার পুচকি? মুগ্ধ তামান্নার মাথায় থাপ্পড় মেরে বলল, আমি তোর পাক্কা 12 বছরের বড়। তার মানে তুই আমার সামনে পুচকি হলি, তাই না? তামান্না কোমরে দুহাত রেখে বলল, মিশু তো আমার থেকেও 2 বছরের ছোট, তাহলে ও কি? মুগ্ধ মিশুর দিকে তাকিয়ে বলল, ও তো পিচ্ছি। মাহির দিকে তাকাতেই উৎসাকে দেখতে পেল মুগ্ধ আর প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বলল, পাশের পুচকিটা কে? মুগ্ধের কথায় থতমত খেয়ে গেল উৎসা।
তিয়াসা তখনও তাকিয়ে আছে মুগ্ধের দিকে। এত মানুষের সাথে কথা বলার সময় হচ্ছে তার, কিন্তু তার দিকে তাকানোর সময়ও নেই মানুষটার। আনোয়ারা বেগম বৌমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতদূর থেকে এসেছো, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর সবার সাথে কথা বলতে পারবে। মুগ্ধ তামান্নার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়াল। আনোয়ারা বেগম তিয়াসার দিকে তাকিয়ে বলল, বৌমা যাও, দেখো কিছু লাগবে কিনা ওর। তিয়াসা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। দ্রুত রুমে চলে গেল। রুমে এসে দেখল মুগ্ধ নিজের শার্টের বোতাম খুলছে। তিয়াসা এগিয়ে এসে মুগ্ধের হাত সরিয়ে নিজে বোতাম খুলে দিতে গেলে মুগ্ধ তার হাত ধরে ফেলল। তিয়াসা করুণ চোখে তাকিয়ে বলল, আর কত রাগ করে থাকবেন আমার উপর? মুগ্ধ বিরক্ত গলায় বলল, এমনিতেই ক্লান্ত, তোমার অভিনয় দেখার একটু ইচ্ছে নেই আমার। তিয়াসা ভেজা গলায় বলল, আমি অভিনয় করি? মুগ্ধ তাচ্ছিল্যের সুরে বলল, তোমার থেকে ভালো অভিনয় হয়তো আমাদের দেশের কোনো অভিনেতাও করতে পারবে না। তারা তো ক্যামেরার সামনে অভিনয় করেও ক্লান্ত হয়ে যায়, কিন্তু তুমি 24 ঘন্টা সবার সামনে অভিনয় করেও ক্লান্ত হও না। তাই আমার সামনে অন্তত তোমাকে অভিনয় করতে হবে না। এটুকু সময় আমি তোমাকে অভিনয়ের থেকে মুক্তি দিলাম। মুগ্ধ নিজের টাওয়েল আর পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল শার্ট পরেই। তিয়াসার এতক্ষণ আটকে রাখা নোনা জল আর বাঁধ মানল না। সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগল। মুগ্ধ ফ্রেশ হয়ে এসে তিয়াসাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখেও কিছু বলল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে লাগল। হঠাৎ তিয়াসা বলে উঠল, আচ্ছা, আপনাকে মুক্তি দিলে খুশি হবেন? হঠাৎ তিয়াসার এমন কথায় অবাক হয়ে তাকাল মুগ্ধ। পরক্ষণেই তাচ্ছিল্যের সুরে বলল, এত অভিনয় করে আমার গলায় ঝুলেছ ছেড়ে দেওয়ার জন্য? কথাটা ঠিক হজম হল না। কথাটা একটু বেশি আঘাত করল তিয়াসাকে। মুগ্ধ পরিপাটি হয়ে রুম থেকে বেরিয়ে গেল আর তিয়াসা সেখানেই দাঁড়িয়ে রইল। মনে করতে লাগল সেই অভিশপ্ত দিনের কথা। তিয়াসার এলাকার মাদকাসক্ত এক ছেলে জোর করে তাকে বিয়ে করতে চাইলে তিয়াসা বলেছিল তার অফিসের বসের সাথে তার সম্পর্ক আছে। এতেও ছেলেটা মানতে না চাইলে তিয়াসা বলেছিল তারা গোপনে বিয়ে করেছে আর সে প্রেগনেন্ট। তখনই সেই ছেলে অফিসে গিয়ে ইচ্ছেমতো অপমান করেছিল তিয়াসার বসকে। সেই বসই ছিল মুগ্ধ, আর অফিস থেকে এসব কথা বাসায় আসতে সময় নেয়নি। আনোয়ারা বেগম ছেলের কথা বিশ্বাস না করে মানসম্মান রক্ষার জন্য মুগ্ধের সাথে আবার বিয়ে দিয়ে সসম্মানে এবাড়িতে নিয়ে আসে তিয়াসাকে। তিয়াসার বাবা মাও ভুল বুঝে বিদায়ের সময় বলেছিল আজ থেকে তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। সবকিছু এত দ্রুত হয়েছিল মুগ্ধ কিছু বুঝে উঠতেই পারেনি। যখন সবকিছু বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। মুগ্ধ আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করেনি। তবে তিয়াসা নিজের ভুলের মাসুল দিচ্ছে রোজ। তিয়াসা প্রথম থেকে ভালোবাসত মুগ্ধকে, তাই তার নামই বলেছিল বিপদের সময়ে। তিয়াসা চোখমুখ মুছে নিজের ফোন হাতে নিয়ে কাউকে কল করল। ফোনে কারো সাথে কথা বলে ফোনটা বুকে আঁকড়ে ধরল। বিড়বিড় করে বলল, দূর থেকেও ভালোবাসা যায়। আমি না দূরে থেকেই ভালোবাসবো আপনাকে। মুগ্ধ সোজা ছাদে চলে গেল। সিগারেটে একটা টান দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, কর্পোরেট দুনিয়ার ব্যস্ততার মাঝে এক টুকরো প্রশান্তি যাকে মনে করেছিলাম সেই সবার সামনে আমাকে নিচু করে দিয়েছে। বাবা মায়ের সামনে ছোট করে দিয়েছে। ভালো তো আমিও বেসেছিলাম, কিন্তু সেটা তুমি প্রকাশ করার সুযোগও দাওনি আমাকে। কিভাবে এত সহজে মাফ করব তোমাকে? জানিস মুগ্ধ আর শুদ্ধ ভাইয়া দুজনে যমজ ভাই। বেকনিতে বসে কফি খাচ্ছিল উৎসাহ আর তামান্না। আজ দুদিন হলো এই বাড়িতে তাদের।
হঠাৎ তামান্নার কথায় অবাক হয়ে তাকালো উৎসা। কারণ শুদ্ধ আর মুগ্ধের চেহারায় অনেকটা মিল থাকলেও তাদের যমজ মনে হয় না। শুদ্ধ উজ্জ্বল শ্যামবর্ণ আর মুগ্ধ ফর্সা। মুখের আদলে মিল থাকলেও হুবহু একই রকম নয়, যমজ ভাইবোনদের যেমনটা থাকে। আর দুদিনে শুদ্ধকে একটু অন্তর্মুখী মনে হলেও মুগ্ধকে বেশ মিশুক মনে হয়েছে। তামান্না আবার বলল, শুদ্ধ ভাইয়া 15 মিনিটের বড় মুগ্ধ ভাইয়ার থেকে। তবে ছোটবেলা থেকেই তাদের যমজ মনে হতো না, চেহারায় মিল না থাকায়। আর তাদের আচরণেও মিল নেই। একজনের কালো পছন্দ হলে একজনের সাদা। একজন মাকে বেশি ভালোবাসে তো অন্যজন বাবাকে। উৎসা অবাক হয়ে বলল, অদ্ভুত তো। দুজনে সত্যিই অদ্ভুত। উৎসা একটু চিন্তা করে বলল, তার মানে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। তামান্না দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা নিয়েই মুগ্ধ ভাইয়া আর ভাবির মাঝে এখনো ঝামেলা। উৎসা বুঝতে না পেরে বলল, মানে বুঝলাম না। খালামুনির ইচ্ছে ছিল দুই ভাইয়ের বিয়ে একসাথে দিবে। এরিশা আপুরা আর 2 বছর পরেই দেশে ফিরবে। উৎসা বলল, এরিশা কে? এরিশা আপু আর এরিনা আপু খালামুনির বান্ধবীর মেয়ে। এরিশা আপুর সাথে শুদ্ধ ভাইয়ার আর এরিনা আপুর সাথে মুগ্ধ ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল। উৎসা চমকে উঠল তামান্নার কথায়। শুদ্ধ কারো বাগদত্তা, এটা সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করল তার মনে। আপুরা দেশে ফিরলে তখন দুই ভাইয়ের একসাথে বিয়ে দিবে ঠিক করেছিল। কিন্তু তার আগেই মুগ্ধ ভাইয়ার গোপন বিয়ের কথা সামনে আসে আর এটাও জানা যায় ভাবি প্রেগনেন্ট। সব জেনে খালামুনি সসম্মানে ভাবিকে ঘরে তুললেও ভাইয়াকে সবাই ইগনোর করে। উৎসা নিজেকে সামলে বলে উঠল, ভাবিকে দেখে তো প্রেগনেন্ট মনে হয় না। উনার মিসক্যারেজ হয়ে গেছে। উৎসা উত্তেজিত গলায় বলল, কি? ভাইয়ার বাইকে কি যেন কাজে বাইরে গিয়েছিল। ফেরার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার জন্য নাকি মিসক্যারেজ হয়ে গেছে। উৎসা একের পর এক অবাক হচ্ছে তামান্নার কথায়। উৎসা বলল, এজন্য তোর খালামুনি বিকেলে মুগ্ধ ভাইয়াকে এসব বলেছিল? তামান্না ছোট করে বলল, উৎসার কাছে সব গণ্ডগোল লাগছে। মুগ্ধ আর তিয়াসাকে দেখে মনে হয় না তারা ভালোবেসে গোপনে বিয়ে করেছে। তাদের দৃষ্টি যেন অন্য কিছু বলে। গতকাল রাতে মুগ্ধের তিক্ত কথা শোনার পর সারাদিনে গলায় দিয়ে কিছু নামাতে পারেনি তিয়াসা। দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছিল বিকেলে। সেটার জন্য মুগ্ধকে যা ইচ্ছা তাই কথা শুনিয়েছে আনোয়ারা বেগম। মুগ্ধের সন্তানের মৃত্যুর জন্য নাকি মুগ্ধ নিজেই দায়ী। এখন তিয়াসাকেও মারতে চাইছে নাকি, এমন অনেক কথা শুনিয়েছে। সেসব নিয়েই কথা বলছে দুজন। 3 ছাদের এক কোণে চুপচাপ বসে আছে তিয়াসা। চোখে নোনাজলের স্রোত। আজ আবার তার জন্য নির্দোষ মুগ্ধ মায়ের তিক্ত কথা শুনেছে, যার কোনো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে। তার মিথ্যা মৃত্যুর দায় মুগ্ধর কাঁধে। সব হয়েছে কেবল তার জন্য। এবার শান্তি হয়েছে তোমার? কারো গলা শুনে মুখ তুলে তাকালো তিয়াসা। সামনে মুগ্ধকে দেখে নোনাজলের স্রোত যেন বৃদ্ধি পেল। ছাদের কৃত্রিম আলোয় মুগ্ধের চোখ এড়াল না তা। রাগী গলায় বলল, শুরু হয়ে গেছে তোমার নাটক? যার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে, তার মৃত্যুর দায় আমার কাঁধে তুলে দিয়ে শান্তি হয়নি তোমার। প্রতিনিয়ত মায়ের বাজে ছেলেকে তার সামনে আরও বাজে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ তুমি। তিয়াসা কিছু না বলে চুপচাপ মুগ্ধের প্রতিটা অভিযোগ মন দিয়ে শুনছে। মুগ্ধ আবার বলল, মায়ের চোখে মুগ্ধ বরাবরই অপদার্থ একটা ছেলে। তুমি তাকে আরও অপদার্থ প্রমাণ করে দিয়েছ। তোমার রোজকার এই নাটক নিতে পারছি না আমি। প্লিজ আমাকে একটু রেহাই দাও।
হাতজোড় করে কথাটা বলে চলে গেল মুগ্ধ। তিয়াসা এবার শব্দ করে কেঁদে উঠল। ছোটবেলা থেকে শুদ্ধ পড়াশোনায় ভালো আর মুগ্ধ দুষ্টুমিতে। সেজন্য আনোয়ারা বেগমের অতি আদরের ছেলে শুদ্ধ আর অপদার্থ ছেলে মুগ্ধ তার বাবার বড্ড আদরের। শত দুষ্টুমি করেও পাশে পেয়েছে নিজের বাবাকে। কিন্তু বছরখানেক ধরে সে দেশের বাইরে আছে। মুগ্ধ তাই এত ঝামেলায় পড়ে নিজেকে সামলানোর জন্য পাশে কাউকে পায়নি, বরং দূরত্ব বেড়েছে সবার সাথে। তিয়াসা উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, আমি আপনাকে সবার কাছে খারাপ করেছি, আমি ভালো করব আর মুক্তিও দিব। অনেক রাত হয়েছে তাই তিয়াসা রুমে চলে গেল। মুগ্ধ বিছানার মাঝে শুয়ে আছে রোজকার মতো। না বলেও বুঝিয়ে দিচ্ছে আজও তার জন্য বিছানায় জায়গা নেই। তিয়াসা চুপচাপ সোফায় শুয়ে পড়ল। উৎসা আজও বেকনিতে দাঁড়িয়ে আছে আকাশ পানে চেয়ে। তামান্নার বলা তখনকার কথা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে, শুদ্ধ অন্য কারো এটা মানতে কষ্ট হচ্ছে তার। মুগ্ধ নিজের ফোনটা নিয়ে বেকনিতে এসেছিল জরুরি কল করতে। ফোন কানে লাগিয়ে আশপাশে তাকাতেই উৎসাকে দেখতে পেল। বেলকনির রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে, মৃদু বাতাসে ছোট চুলগুলো তিরতির করে নড়ছে। অজানা কারণে মেয়েটাকে দেখতে ভালো লাগছে শুদ্ধর। মেয়েটা বড্ড বেশি রহস্যময়ী। এই যে তার দিকে এত গভীর দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই। কি ভেবে শুদ্ধ গম্ভীর গলায় বলল, এত রাতে বেকনিতে কি করছো? কারো আওয়াজে চমকে উঠলেও বাইরে প্রকাশ করল না। স্বাভাবিক ভঙ্গিতে পাশে তাকিয়ে শুদ্ধকে দেখতে পেল। আজ প্রথম তার সাথে কথা বলল শুদ্ধ। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকতে দেখে উৎসা রিনরিনে শব্দে বলল, ঘুম পাচ্ছিল না তাই এখানে দাঁড়িয়েছি। উৎসার আওয়াজ শুদ্ধের কোথাও একটা আঘাত করল। এত মিষ্টি আওয়াজে কোনো মেয়ে কথা বলতে পারে শুদ্ধর জানা ছিল না। এখনো পর্যন্ত কোনো মেয়ের আওয়াজ তাকে এতটা নাড়িয়ে তুলতে পারেনি। শুদ্ধ নিজেকে সামলে নিয়ে বলল, বাইরে ঠান্ডা পড়ছে, ভিতরে চলে যাও। উৎসা মুচকি হেসে বলল, গুড নাইট। হাসিটা দেখে থম মেরে গেল শুদ্ধ। সে নিজেকে দেখে নিজেই অবাক। মেয়েটা মাত্র কয়েক মুহূর্তে তাকে মুগ্ধতায় আটকে গেল। শুদ্ধ উৎসার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে ফোনে মনোযোগ দিল। মুগ্ধ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে ব্রাশ করছে। আজ শুক্রবার, অফিস নেই, তবু এত সকালে উঠে রেডি হয়ে গেছে সে। তিয়াসা ব্রেকফাস্ট রেডি করে রুমে এসেছে একটু ফ্রেশ হতে। মুগ্ধকে এত সকালে উঠতে দেখে খানিকটা অবাক হল, কারণ শুক্রবারে সে বেলা 10টার আগে উঠে না। তিয়াসা স্বাভাবিক গলায় বলল, কোথাও যাবেন? মুগ্ধ তিয়াসার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন, তার কৈফিয়ত দিতে হবে তোমার কাছে? না, তা কেন হবে, আজ অফিস নেই তাই বলছিলাম। আমি কোথায় যাব না যাব সেটা তোমার না জানলেও হবে। তিয়াসা কিছু সময় চুপ করে তাকিয়ে রইল মুগ্ধের দিকে। হঠাৎ আনমনে বলে উঠল, আমি চলে গেলে এরিনাকে বিয়ে করবেন? মুগ্ধের হাত থমকে গেল। কিছুটা সময় লাগল তিয়াসার কথার মানে বুঝতে। বুকের ভেতরটা ধক করে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। মুগ্ধ হেয়ার ব্রাশ টেবিলে রেখে তিয়াসার দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি আমার ঘাড় থেকে নামবে আর সেটা আমি স্বপ্নেও ভাবি না। মুগ্ধ বের হয়ে গেল রুম থেকে। তিয়াসা চোখের কোণে জমা পানিটুকু মুছে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে খাবার সাজিয়ে নিল। একে একে সবাই এসে বসল। আজ সবাই একসাথেই খাবে। আনোয়ারা বেগম বলল, শুদ্ধ বলছিলাম তামান্নারা এসেছে 3 দিন হল, এখনো বাড়িতেই বসে আছে। আজ তো শুক্রবার, কারো অফিস নেই। বিকেলে ওদের সবাইকে নিয়ে কোথাও ঘুরে আয়। ভার্সিটি শুরু হলে আর সময় হবে না।
শুদ্ধ একটু চিন্তা করে বলল, ঠিক আছে। আনোয়ারা বেগম এবার গম্ভীর গলায় বলল, মুগ্ধ তুমিও যাচ্ছ? মুগ্ধ বলল, আমার কাজ আছে। আমার কথার অবাধ্য হওয়া আজকাল যেন তোমার অভ্যাসে পরিণত হয়েছে। মুগ্ধ টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমার বাধ্য ছেলে তো আছেই তোমার কথা মানার জন্য। আমাকে আর কি প্রয়োজন? পেছনে থেকে গম্ভীর গলায় শুদ্ধ বলে উঠল, তুইও যাচ্ছিস, এটাই ফাইনাল। শুদ্ধের কথা শুনে মুগ্ধ একটু দাঁড়িয়ে আবার চলে গেল। খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। বিকেলে আনোয়ারা বেগম বাদে বাকি সবাই রেডি হয়ে নিল বেড়াতে যাওয়ার জন্য। মুগ্ধও কথা বাড়ায়নি আর সবার সাথেই গেল। শুদ্ধ ড্রাইভ করছে, মিশু ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছে আর উৎসা তামান্না পিছনে। মুগ্ধ আর তিয়াসা অন্য গাড়িতে আসছে। শুদ্ধ লুকিং গ্লাসে একবার উৎসাকে দেখে নিল। মেয়েটাকে তার শান্তশিষ্ট মনে হয়েছিল, কিন্তু এখন দেখছে পুরো উল্টো। তামান্না, মিশু আর উৎসা মিলে বকবক করে তার মাথা ধরিয়ে দিয়েছে। শুদ্ধ আবার মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগল। এদিকে তিয়াসা একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ আর চোখে তিয়াসার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে আজ খুব মায়াবী লাগছে আকাশী নীল আর সাদা রঙের কম্বিনেশনের শাড়িটাতে, এক কথায় পরি। তিয়াসার মনে হলো মুগ্ধ তাকে দেখছে, তাই তাকালো মুগ্ধর দিকে। কিন্তু দেখতে পেল সে খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। তিয়াসা হঠাৎ বলল, আজকে আমার একটা অনুরোধ রাখবেন? মুগ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি অনুরোধ? তিয়াসা অনেকটা সাহস নিয়ে বলল, গোধূলির রাঙা আলোয় আপনার হাতে হাত রেখে কিছুটা পথ পাশাপাশি হাঁটতে চাই। কথা দিচ্ছি আর কখনো এমন আবদার করব না। তিয়াসা কণ্ঠে ছিল আকুলতা যা মুগ্ধের হৃদয়ে আঘাত করল। কিছু না বলে ড্রাইভিং করতে লাগল। তিয়াসা ভাবল মুগ্ধ তার কথা রাখবে না, তাই বাইরের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল। দিয়াবাড়িতেই গেল সবাই, শুক্রবার হওয়ায় আরও অনেক মানুষ এসেছে। সবাই ঘুরে ঘুরে কাশফুলের রাজ্য দেখতে লাগল। মেয়েরা ফুসকা খাচ্ছে, মুগ্ধ আর শুদ্ধ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। শুদ্ধ হঠাৎ মুগ্ধের কাছে দাঁড়িয়ে বলল, তিয়াসা ভালো মেয়ে। মুগ্ধ ভ্রু কুঁচকে তাকালো শুদ্ধের দিকে, তা দেখে শুদ্ধ মুচকি হেসে বলল, বাড়ির কারো বুঝতে অসুবিধা হয় না, তুই এখনো মেয়েটাকে মেনে নিতে পারিসনি। কেউ নিজের কাজের জন্য অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মেয়েটা বাধ্য হয়েছিল মিথ্যের আশ্রয় নিতে। মুগ্ধ অবাক হয়ে বলল, তুই জানতিস সত্যিটা? শুদ্ধ একটা রহস্যময়ী হাসি দিল মুগ্ধের কথার বিপরীতে আর বলল, জীবন একটাই, তার প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান। সেটাকে হেলায় নষ্ট করিস না। আর একটা কথা মনে রাখিস, কোনো মা কখনো তার সন্তানদের দুরকম ভালোবাসে না। তোর মনে আছে কিনা জানি না, তবে আমার মনে আছে আমি একবার তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তুই ফুলের টবের উপর পড়ে গেলি আর তোর মাথা ফেটে যায়। সেদিন মা কতটা কেঁদেছিল আর আমাকে মেরেছিল তুই জানিস না, কারণ সেন্সলেস হয়ে গিয়েছিলি। মা তোর সামনে আমাকে বেশি আদর করত যাতে তুইও জেদ করে আমার মতো পড়াশোনা করিস। মা আমাকে যতটা ভালোবাসে তোকেও ঠিক ততটাই ভালোবাসে। আর মা মেনে নিয়েছে তিয়াসাকে, এবার তুইও মেনে নে। কথাগুলো বলে অন্যদিকে চলে গেল শুদ্ধ। মুগ্ধ ডুবে গেল এক গভীর ভাবনায়। সামনে চোখ যেতেই দেখতে পেল তিয়াসাকে। সবার সাথে কথা বলার সময় মুখে হাসি ঝুলিয়ে রাখলেও ভেতরের চাপা কষ্টটা উপলব্ধি করতে বেগ পেতে হল না মুগ্ধকে। মুগ্ধ মনে মনে বলল, অনেক হয়েছে, এবার ইতি টানা উচিত সবকিছুর। ঘোরাঘুরি শেষে ফিরে আসার সময় মুগ্ধের কথা শুনে সবার থেকে একটু পিছনে গেল তিয়াসা। সামনে পাশাপাশি হাঁটছে চারজন।
একপাশে শুদ্ধ, তারপর মিশু, তামান্না আর অপর পাশে উৎসা। সে আর চোখে বারবার দেখছে শুদ্ধকে। গোধূলির রাঙা আলোয় অসম্ভব সুন্দর লাগছে শ্যামবর্ণ মানুষটাকে। উৎসার মনে পড়ে গেল প্রথম দেখার কথা। উৎসা নিজেকে বোঝানোর চেষ্টা করল সে অন্য কারো, কিন্তু ব্যর্থ হল। তিয়াসা হাঁটতে হাঁটতে বলল, কিছু বলবেন? ওরা তো এগিয়ে গেল অনেকটা। মুগ্ধ বলল, যেতে দাও, ওরা অন্য গাড়িতেই যাবে। তিয়াসা কিছু না বলে হাঁটতে লাগল। মুগ্ধ তাকালো তিয়াসার দিকে। গোধূলি নেমে এসেছে, রক্তিম আলো পড়ছে তিয়াসার মুখে। গায়ের শাড়িটাতে তাকে মনে হচ্ছে কোনো প্রকৃতি কন্যা। মুগ্ধ হঠাৎ তিয়াসার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল শক্ত করে। তিয়াসা কেঁপে উঠল মুগ্ধের হঠাৎ এমন কোমল স্পর্শে। চমকে তাকালো মুগ্ধের দিকে। মুগ্ধ স্বাভাবিক ভঙ্গিতে সামনে তাকিয়ে হাঁটছে। তিয়াসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে ভেবেই নিয়েছিল মুগ্ধ রাখবে না তার কথা। তিয়াসা বিড়বিড় করে বলল, আপনি আমার আবদার রেখেছেন, এবার আমার পালা। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুদ্ধ আর মুগ্ধর একমাত্র আদরের বোন মাইশা সাদিক মিশুর জন্মদিন বলে কথা। মিশু আজ 16 বছরে পা দিল। বোনটা দুভাইয়ের খুব আদরের, তাই বেশ বড় করেই পার্টির আয়োজন করা হয়েছে। সবাই অপেক্ষা করছে আজকের মধ্যমণির জন্য, কিন্তু তার দেখা নেই এখনো। আনোয়ারা বেগম তিয়াসাকে বললেন, বৌমা দেখো তো মেয়েটা এখনো উপরে কি করছে। সব গেস্ট এসে পড়েছে তো। সবাই ওর কথা জানতে চাইছে। তিয়াসা মুচকি হেসে বলল, তামান্না আর উৎসা ওর সাথেই আছে, চলে আসবে এখনই। তিয়াসা আর আনোয়ারা বেগমের কথোপকথনের মধ্যেই মিশু সিঁড়ি দিয়ে নামতে লাগল একটা সাদা প্রিন্সেস গ্রাউন পরে। তার পেছনেই তামান্না আর উৎসা। তিনজনকেই অসম্ভব সুন্দর লাগছে। এদিকে শুদ্ধ আর মুগ্ধ গেস্টদের সাথে কথা বলছে। মুগ্ধর অফিসের অনেকেই এসেছে পার্টিতে, তারা তিয়াসার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে আর কানাঘুষা করছে। সামান্য এমপ্লয়ি হিসাবে ঢোকে বসের বউ হয়ে গেছে। তিয়াসার কানে সবই যাচ্ছে, কিন্তু মুখ বুজে সব সহ্য করছে, আর তো কিছুটা সময় তারপরে এসবের অবসান ঘটবে। উৎসা নিচ পর্যন্ত মিশুর সাথে এলেও নিচে এসে অন্যদিকে চলে গেল। যতই হোক সে তো আর তাদের ফ্যামিলি মেম্বার নয়, তাই কেক কাটার ওখানে না যাওয়াটাই বেটার। পার্পেল একটা গ্রাউন পরেছে উৎসা, ফর্সা গায়ে তা ফুটে উঠেছে। উৎসা আহামরি সুন্দরী না হলেও মন্দ নয় দেখতে। তামান্না উৎসাকে দেখে ইশারায় কাছে যেতে বললেও উৎসা যায় না। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। পরিবারের সবাই মিশুর সাথে দাঁড়ায় কেক কাটার সময়ে। তিয়াসা আর মুগ্ধ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তিয়াসা মুগ্ধর কানের কাছে ফিসফিস করে বলল, আজ জন্মদিন মিশুর, তবে সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য। মুগ্ধ প্রশ্নবোধক চাহনি দিলে তিয়াসা মুচকি হাসল, যে হাসিতে ছিল একরাশ বিষণ্ণতা আর রহস্য। কেক কাটা হলে মিশু একে একে সবাইকে খাইয়ে দেয়। এতক্ষণে শুদ্ধর মনে পড়ে উৎসার কথা। মেয়েটাকে আশেপাশে না দেখে খুঁজতে গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে মিশুকে উৎসার কাছে পাঠায় কেক খাইয়ে দিতে। মেয়েটা কেমন চঞ্চল হয়েও গম্ভীর, খোলা বইয়ের মতো হলেও রহস্যে মোড়ানো। মেয়েটা তার থেকে বয়সে অনেক ছোট, তবু তার মনে জন্ম দিয়েছে তাকে জানার কৌতূহল। 4 সবার খাওয়া দাওয়া হয়ে পার্টি শেষের দিকে, কিন্তু মুগ্ধ তিয়াসাকে কোথাও দেখছে না। ভেতরটা কেমন খচখচ করছে তিয়াসার তখনকার বলা কথাটার মানে জানার জন্য। হঠাৎ তিয়াসার আওয়াজে পা থেমে গেল মুগ্ধর। সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সেই আওয়াজ। অ্যাটেনশন প্লিজ।
হঠাৎ সব আলো নিভে গিয়ে বড় পর্দায় ভেসে উঠল তিয়াসার মলিন মুখটা। সবাই বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে পর্দার দিকে। মুগ্ধ ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। পর্দার তিয়াসা মুচকি হেসে বলল, আপনাদের সবার মূল্যবান কিছু সময় নষ্ট করব। তার জন্য আগেই ক্ষমা পেয়ে নিচ্ছি। আজ আমি আপনাদের একটা গল্প শোনাব, আমার জীবনের গল্প। আপনাদের জানাটা প্রয়োজন। বাবা মায়ের আদরের বড় মেয়ে আমি। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে বাবার পাশে দাঁড়াবো একটা ছেলের মতো। সেই জন্য মন দিয়ে পড়াশোনা করেছি। ছোটবেলা থেকে 4 ভাইবোনের সংসার চালাতে হিমশিম খেতে হতো বাবাকে। তাই এসএসসি পরীক্ষার পর থেকে টিউশনি করতাম যাতে বাবার একটু হেল্প হয়। এভাবেই অনার্স শেষ করলাম আর চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম। চাকরি, সে তো সোনার হরিণের মতো। আমার থেকে কত যোগ্যতা সম্পন্ন মানুষ সার্টিফিকেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। উপায় না পেয়ে এক বান্ধবীর কাছে হেল্প চাইলাম। সে নিরাশ করল না, তার বাবার বন্ধুর অফিসে একটা ছোটখাটো চাকরির জোগাড় করে দিল। জীবনের 23 বসন্ত পেরিয়ে আসা মেয়েটার মনে কখনো কোনো পুরুষের জন্য ভালো লাগা কিংবা ভালোবাসা তৈরি হয়নি। তবে সেই নিয়ম ভেঙে মেয়েটা ভালোবেসে ফেলে এক হাসি খুশি পুরুষকে। হাজার ক্লান্তিতে তার মুখের হাসিটা যেন হারাতে দিত না। অফিসের পিয়ন থেকে শুরু করে বড় বড় পদস্থ সকলে তার চোখে ছিল সমান। মনকে বুঝালাম সে তোমার জন্য আকাশের চাঁদ আর তুমি বামুন। সেই ছিল সেই অফিসের বস আর আমি সামান্য এমপ্লয়ি। কিন্তু মন তো বেহায়া, দিন কাটতে লাগল লুকোচুরি ভালোবাসার খেলায়। কিন্তু হঠাৎ কালো ছায়ায় মতো জীবনে এলো এক নেশাখোর ছেলে। তার হাত থেকে বাঁচতেই মানুষটার নাম নিয়েছিলাম। কিন্তু আমার একটা ভুলে এত কিছু হয়ে যাবে বুঝতেই পারিনি। কিছু বুঝে ওঠার আগেই তার ঘরের বউ হয়ে গেলাম। এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন আমি কার কথা বলছি। আপনারা ঠিক বুঝেছেন, আমি মিস্টার আরমান সাদিক মুগ্ধর কথা বলছি। যাকে সবার চোখে আমি একদিন নিচে নামিয়ে দিয়েছিলাম অনিচ্ছা সত্ত্বেও। আজ সকলের কাছে সত্যিটা প্রকাশ করে তার গায়ে লাগা কালি মুছে দিলাম। সে নির্দোষ, নিষ্পাপ, যা হয়েছে সব আমার জন্য। মা, আপনাকে জানাতে চাই, আপনার ছেলে কোনো অন্যায় করেনি। আপনি যার মৃত্যুর জন্য তাকে দায়ী মনে করেন তার কোনো অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। পারলে আমাকে মাফ করে দিবেন। এই কথাগুলো সামনে দাঁড়িয়ে বলার সাহস আমার ছিল না, তাই এভাবে বলতে হলো। আপনাদের জীবনে যেমন ভেসে আসা মেঘের মতো এসেছিলাম, আবার সেভাবেই চলে গেলাম। পারলে আমাকে মাফ করে দিবেন। ভিডিও শেষ হতেই সব লাইট জ্বলে উঠল। মুগ্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সবার মাঝে। সবার দৃষ্টি এখন তার দিকেই। কিছুটা সময় লাগল মুগ্ধর নিজেকে সামলে নিতে। নিজের মাঝে ফিরতেই চিৎকার করে ডেকে উঠল, তিয়াসা। সবাই কানাঘুষার করছে তিয়াসাকে নিয়ে। এদিকে মুগ্ধর মতো বাড়ির বাকি সবার একই অবস্থা। স্তব্ধ হয়ে নিজের জায়গায় জমে আছে। কেবল শুদ্ধ আর উৎসাহ স্বাভাবিক। উৎসাহ কিছুটা অবাক, তবে শুদ্ধ একদমই স্বাভাবিক। উৎসার কাছে একটু গোলমেলে লাগলেও এতটা কল্পনা করেনি সে। তবে শুদ্ধ যেন এমন কিছুই হবে মনে করেছিল। মুগ্ধ দৌড়ে নিজের রুমে চলে গেল তিয়াসাকে খুঁজতে। রুমের সামনে এসেই চিৎকার করে বলল, তিয়াসা, এটা কি ধরনের ফাজলামো? এসবের মানে কি? রুমে গিয়ে চুপ হয়ে গেল মুগ্ধ। কারণ পুরো রুম ফাঁকা পড়ে আছে। মুগ্ধ একবার সারা রুমে চোখ বুলিয়ে নিল। তিয়াসা আসার আগে তার রুমটা যেমন ছিল ঠিক তেমন করে সাজিয়ে রাখা। দেখে মনেই হচ্ছে না এখানে একটা মেয়েও থাকত। তিয়াসা আসার পর
না চাইতেও রুমের অনেক পরিবর্তন মেনে নিতে হয়েছিল মুগ্ধর। তবে আজ সব আগের মতো, রুমের কোথাও তিয়াসার ব্যবহৃত একটা জিনিসও চোখে পড়ল না তার। হঠাৎ একরাশ শূন্যতা ভর করল মুগ্ধর বুকে। মেয়েটা কি সত্যি চলে গেছে? মুগ্ধ ধীর পায়ে এগিয়ে গেল রুমে। ধপ করে বেডে বসে পড়ল। অজানা ভয় সারা শরীর কাঁপছে তার। বেডে বসতেই সাইড টেবিলে কাচের গ্লাসের নিচে চাপা দেওয়া একটা ভাঁজ করা কাগজ আর একটা খাম দেখতে পেল। কাপা হাতে সেটা তুলে নিল মুগ্ধ। আগে ভাঁজ করা কাগজটা খুলে দেখল তিয়াসার লেখা চিঠি। প্রিয় মুগ্ধ, প্রিয়, সম্বোধন করার কারণ আমি আপনার প্রিয় না হলেও আপনি সবসময় আমার প্রিয় ছিলেন আর থাকবেন। থাক সেসব কথা, আজকের দিনের অপেক্ষায় তো ছিলেন তাই না? চাইলে আরও আগেই চলে আসতে পারতাম, কিন্তু আপনাকে সবার কাছে নির্দোষ প্রমাণ করতে আজকের দিনের অপেক্ষায় ছিলাম। আমি আপনাকে সবার সামনে দোষী করেছিলাম, আমিই নির্দোষ করে গেলাম। পারলে মাফ করে দিয়েন, এতদিন আপনাকে বিরক্ত করার জন্য। আপনাকে ডিভোর্স দিতে পারবো না আমি। আমার জীবনের প্রথম আর শেষ পুরুষ আপনি। আপনার জীবন থেকে নিজেকে মুছে দিলেও নিজের জীবন থেকে আপনাকে মুছে দিতে পারবো না। আপনি যাতে আবার বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিতে পারেন, তাই দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির প্রমাণ খামে আছে। যদিও আমি আপনার কাছে আপনার স্ত্রী কোনো কালেই ছিলাম না, এটা ফর্মালিটি মাত্র। ভয় পাবেন না, আর কখনো আপনার জীবনে আমার আগমন হবে না। আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে পারলাম না। আমি আপনাকে সবার কাছে নির্দোষ প্রমাণ করেছি, আপনি পারলে শুধু আমার বাবা মায়ের ভুলটা ভাঙিয়ে দিন। আর একটা কথা আজ না বললে হয়তো আর কোনোদিন বলার সুযোগ হবে না। অনেকটা ভালোবাসি আপনাকে, ভালো থাকবেন। ইতি। আপনার না মানা বউ, তিয়াসা। মুগ্ধর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে বুকের পাশে। মিশুর জন্মদিনের পার্টি নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল, তিয়াসার এসব চিন্তা ভাবনা রাজ করতে পারেনি একটুও। তিয়াসার চিঠি পড়ে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, সে তার বাবা মায়ের কাছে যায়নি। মুগ্ধ এবার খামটা খুলে তিয়াসার সাইন পড়া দ্বিতীয় বিয়ের অনুমতিপত্র পেল। মুহূর্তে সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। এদিকে পরিস্থিতি বুঝতে পেরে শুদ্ধ গেস্টদের কোনোরকম সামলে নিল। সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে করতে বের হয়ে গেল ধীরে ধীরে। আনোয়ারা বেগম তখনও নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। সোফায় বসে আছে থম মেরে। তামান্না আর মিশুর অবস্থাও একই রকম। উৎসার রিয়াকশন বুঝার উপায় নেই। আগামীকাল তামান্না আর উৎসার হোস্টেলে উঠে যাওয়ার কথা ছিল। কয়েকদিনে তিয়াসার সাথে উৎসারও বেশ ভাব হয়ে গিয়েছিল। বড় বোনের মতো উৎসাকে আদর করত। আগামীকাল চলে যাবে বলে একটা ঘড়িও গিফট করেছে উৎসাকে। উৎসা বুঝতেই পারেনি সে যাওয়ার আগে তিয়াসাই এ বাড়ি থেকে চলে যাবে। শুদ্ধ উৎসার কাছে এগিয়ে গিয়ে বলল, মাকে আর মিশুকে একটু সামলাতে পারবে? উৎসা অবাক চোখে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের কণ্ঠে ছিল অসহায়ত্ব। সে কোনো দিক সামলাবে ঠিক বুঝে উঠতে পারছে না। মুগ্ধর কাছে যাওয়া প্রয়োজন আর মায়ের কাছেও কারো থাকা জরুরি। মিশু আর তামান্না নিজেরাই হতবুদ্ধি হয়ে বসে আছে। উৎসা ছোট করে বলল, হুম। শুদ্ধ ধন্যবাদ বলে মুগ্ধর রুমের দিকে ছুটে গেল। শুদ্ধর অজানা কারণে প্রচণ্ড অশান্তি লাগছে। হয়তো যমজ হওয়ার জন্য মুগ্ধর বিষণ্ণতা কিছুটা আঁচ করতে পারছে। শুদ্ধ মুগ্ধর রুমে গিয়ে দেখে চিঠি হাতে ফ্লোরে বসে আছে মুগ্ধ আর চারপাশে পড়ে আছে ছোট ছোট কাগজের টুকরো। শুদ্ধ এগিয়ে গিয়ে মুগ্ধর সামনে হাঁটু গেড়ে বসল আর কাঁধে হাত রেখে বলল, মুগ্ধ।
আমি এমন কিছু কল্পনাও করিনি ভাই। মুগ্ধর কথা শুনে শুদ্ধ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমি আগেই তোকে সাবধান করেছিলাম। কোথায় খুঁজব ওকে আমি এখন? শুদ্ধ এবার ফ্লোরে বসে পড়ল মুগ্ধর পাশে আর বলল, এতটা যখন ভালোবাসিস তাহলে এত অবহেলা কেন করতে গিয়েছিলি? রাগ ছিল ওর উপর। আমাকে দেখে সম্মানে যারা মাথা নিচু করত, তারাই আমাকে দেখে কানাঘুষা শুরু করে ওর জন্য, তাই রাগ ছিল। এবার তো সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। আমি ওর থেকে মুক্তি চাইনি কখনো। মুগ্ধ হঠাৎ জড়িয়ে ধরল শুদ্ধকে আর বাচ্চাদের মতো কাঁদতে লাগল। কান্না ভেজা গলায় বলল, ছোট ভাই হিসাবে কখনো কিছু চাইনি তোর কাছে। কয়েক মিনিটের বড় হলেও তুই আমার বড়। আজ তোর ছোট ভাই হিসাবে প্রথমবার কিছু চাইছি। প্লিজ ওকে ফিরিয়ে এনে দে। কথা দিচ্ছি একটুও কষ্ট দিব না। ওকে ছাড়া দমবন্ধ হয়ে আসছে আমার। মুগ্ধর এমন আকুতি শুদ্ধর হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ভাইবোন দুটোকে প্রচণ্ড ভালোবাসে শুদ্ধ, হয়তো নিজের অন্তর্মুখী স্বভাবের জন্য প্রকাশ করা হয়নি কখনো। কিন্তু তাদের জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না। শুদ্ধ মুগ্ধর মাথায় হাত বুলিয়ে বলল, তুই শান্ত হ একটু, পাতাল থেকে হলেও খোঁজে বের করব তোর ভালোবাসা। এই প্রথম আমার ছোট ভাই আমার থেকে কিছু চেয়েছে, সেটা আমি কিভাবে না দিয়ে পারি? চলবে।